কি অবস্থা সবার? লাস্ট ক্লাসে কয়জন ছিলেন একটু হাত তুলে দিত, আর বাকিরা কি আজকে প্রথম? যারা লাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন নাই তারা কি ফ্রেন্ডদের থেকে একটু জেনে নিয়েছেন কি পড়ানো হয়েছিল? জানার সময় হয় নাই? ওকে, আমরা হচ্ছে লেকচার প্ল্যান সম্পর্কে ডিসকাস করেছিলাম, প্লাস হলো আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করা হয়েছিল। এর সাথে হচ্ছে আমাদের ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যেটা আছে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, দেন হলো আমরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ম্যাগনেটিক ফিল্ড এগুলো সম্পর্কে ইন ডিটেইলস হচ্ছে লাস্টে দিয়ে আলোচনা করেছিলাম। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই টপিকগুলোকে শুরুতেই কেন কভার করেছি অথবা হচ্ছে এই টপিকগুলোর ইম্পর্টেন্স কি সেগুলো নিয়েও আপনাদেরকে বলা হয়েছিল, যে কারণ এই কোর্সে বেসিক্যালি হচ্ছে আপনারা ট্রান্সফরমার, মোটর, জেনারেটর এগুলো নিয়ে পড়বেন, ঠিক আছে? তো যখনই আপনি হচ্ছে মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল জানতে চাবেন কিংবা হচ্ছে আপনার ইন্ডাক্টরের কাজ সম্পর্কে জানা লাগবে, তো সবগুলোতেই হচ্ছে আপনাদের এই রুলসগুলো কাজে আসবে। বিশেষ করে হচ্ছে যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এন্ড রাইট হ্যান্ড রুল, এই টার্মগুলো আপনারা বারবার পাবেন ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, তারপর হচ্ছে নরমাল মোটরের যখন ওয়ার্কিং প্রিন্সিপাল দেখবেন। তো যারা ক্লাসটা করেন নাই তারা এখন এই টপিকগুলো কিভাবে বুঝবেন? ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে আইডিয়া আছে যারা লাস্ট ক্লাসে অ্যাটেন্ড করেন নাই তাদের? What is magnetic field? Do you know about current carrying conductor? জানেনও না, জানার চেষ্টাও করেন নাই, ক্লাসেও আসেন নাই, তাহলে কিভাবে হবে? আচ্ছা, যারা ক্লাস করেছিলেন তারা কি প্রিভিয়াস লেকচারগুলো দেখে এসেছেন? আজকে দেখে আসার কথা ছিল। বলেন তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা বেসিক্যালি কি নিয়ে ডিল করে, বা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা কিভাবে কাজ করে? ম্যাগনেটিক ফোর্সে মানে ম্যাগনেটিক ফিল্ডের যে ফোর্সটা তার ডিরেকশনকে বের করার জন্য ফ্লেমিং আচ্ছা, আমরা যখন ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটাকে ইউজ করছি আমাদের কোন আঙ্গুল কিভাবে মানে কোনটাকে ইন্ডিকেট করে আর কিভাবে হচ্ছে প্লেসমেন্টটা করা হয়, কারো আইডিয়া আছে? মনে আছে? বলেন তো কোনটা কি ইন্ডিকেট করছি? ভেরি গুড, ম্যাগনেটিক ফিল্ড, মোশন এন্ড কারেন্ট, এগুলো কিভাবে থাকে? প্রত্যেকটা একটা আরেকটার সাথে মানে 90 ডিগ্রিতে মানে পারপেন্ডিকুলারই থাকে, তাই না? ওকে, আচ্ছা, যারা ক্লাসটা করেন নাই তাদের জন্য আমি একটু শর্ট রিভিউ করে নেই, কারণ তাছাড়া হচ্ছে সামনের দিকে আগালে আপনারা বুঝতে পারবেন না, যেহেতু এগুলো শুরুর দিকের ক্লাস এজন্য আমি একবার রিভিউ করছি, বাট সামনের দিকে কিন্তু এই সুযোগটা থাকবে না। সো আইদার ক্লাসে অ্যাটেন্ড করেন অথবা হচ্ছে পরের দিন ক্লাসে আসার আগে এই টপিক সম্পর্কে আপনার ফুল আইডিয়া আছে এটা মানে এনশিওর করে ক্লাসে আসেন, ঠিক আছে? যেহেতু রেগুলার ব্যাচ আপনাদের আমি এমন আহামরি কোনো সমস্যা দেখছি না ক্লাসে অ্যাটেন্ড করার, এখানে জব পারপাসে আসতে পারে না এমন কি কেউ আছে? লাস্ট ক্লাসটা মিস দেওয়ার কারণটা কি ছিল? কোনো কারণ নাই, এমনি আসি নাই। আচ্ছা, যারা হচ্ছে আগের দিন ক্লাসটা করেছিলেন তাদেরকে আমি একটু অনেক কিউট একটা ভিডিও দেখেছিলাম মানে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা বোঝানোর জন্য। তো যারা মিস করেছেন তাদেরকে আজকে এত ইন্টারেস্টিংটা দেখাবো না, নরমাল একদম জেনারেলাইজ একটা দেখাই। Something we must understand is Fleming's left-hand rule, and for this we need to use our left hand in this funny shape. You need to remember that Fleming's rule uses conventional current and does not use electron flow. Conventional current is from positive to negative. We use Fleming's left-hand rule to work out which direction the coils will push and pull as the electromagnetic field interacts with the magnetic field of the permanent magnet. If we look at the wire and visualize which end is connected to the positive or negative, we can work out the direction of force. To do that, stick your left hand out flat with your palm facing you. Think of these as being your thumb, then fingers 1, 2, 3 and 4. First of all, close fingers 3 and 4. Point finger 2 to the right, so it's perpendicular to your palm. Then point finger 1 straight ahead and point your thumb upwards.
Your second finger points in the direction of conventional current, from positive to negative. Your first finger points in the direction of the permanent magnetic field from north to south. Your thumb will then point in the direction of force. Now I've made a PDF guide for this, which includes some worked examples to help you remember it. Copy towards us, and the magnetic field is going from left to right. So we point our second finger towards us, and the first finger in the direction of the magnetic field. Our thumb is therefore pointing upwards, which means the force on the wire will move it upwards. In this example, we have the conventional current reversed in the wire, so it's moving away from us. Therefore, we flip our hand over, so our second finger is pointing away from us. Our first finger still points in the direction of the magnetic field, and our thumb points downward. This means the force on the wire will move it downwards. আচ্ছা, If we wrap the wire, যারা ক্লাস করেন নাই তারা হচ্ছে শুধু একটা জিনিস মাথায় রাখার ট্রাই করেন যে যখন হচ্ছে আমরা এই তিনটা আঙুলকে পারপেন্ডিকুলারই রাখছি, অর্থাৎ থাম, ফার্স্ট ফিঙ্গার এন্ড সেকেন্ড ফিঙ্গার, এগুলোকে পারপেন্ডিকুলারই রাখা হলে আপনার কোনটা কি ইন্ডিকেট করে জাস্ট এই জিনিসগুলো একটু খাতায় নোট করে রাখেন, ঠিক আছে? এগুলো প্রত্যেকটার মধ্যে থাকবে হচ্ছে 90 ডিগ্রি করে। এই সাইডের যে ফিঙ্গারটা আছে এটা আপনাদেরকে ইন্ডিকেট করবে ম্যাগনেটিক ফিল্ড, দেন এই সাইডে হলো কারেন্ট, আর উপরের দিকে আপওয়ার্ড ডিরেকশন অর্থাৎ থাম যেদিকে থাকবে এটা হচ্ছে আপনাদের ফোর্স, ডিরেকশন অফ ফোর্স। জাস্ট আঙ্গুল আঁকা লাগবে না, ছবিতে এটা একটু খাতার মধ্যে সবাই ড্র করে রাখেন। আর যারা মিস করেছেন তারা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা আমি এখন যখন বোঝাবো ওই সময় একটু কনসেন্ট্রেট করেন, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। আর এরই হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে নিয়ে গেলে কি ধরনের মুভমেন্ট হয় ওইটা একটু পরের দিকে দেখানো ছিল, ঠিক আছে? এটা তো আমরা নরমালি হচ্ছে যখন থাম্বটাকে প্লেস করছি আপওয়ার্ড ডিরেকশনে, আর এগিয়ে যদি আমরা নিচের দিকে অর্থাৎ এইভাবে মুভ করি তখন কোন আঙ্গুলটা কি ইন্ডিকেট করবে এটাই কিছুক্ষণ পরে দেখানো ছিল। সবার ড্রয়িংটা করা হচ্ছে? ডিরেকশনগুলো লিখেছে? আচ্ছা, আর আজকের ক্লাসে আমি নতুন টপিক যেগুলো পড়াবো সেগুলোতে সবাই ফুল কনসেন্ট্রেশন রাখেন, মোবাইল ফোনের নেটটা অফ করেন। এখন আপনাদের মেসেঞ্জারে টেক্সট এত ইম্পর্টেন্ট না, কিন্তু ক্লাস শেষে যখন আমি আপনাদেরকে লিখতে দিব যদি ওইটা অ্যানসার করতে না পারেন তাহলে হচ্ছে মার্কস পাবেন না, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেক ক্লাসেই হলো আপনাদের অ্যাটেন্ডেন্সের সাথে সাথে পারফরম্যান্সের মার্কিং করি, সুতরাং নেট অফ করে ক্লাসে কনসেন্ট্রেট করেন। Greetings to one and all watching this video. Met Explanations welcomes you. Now let us know about Fleming's right-hand rule. Fleming's right-hand rule for generators shows the direction of induced current when a conductor attached to a circuit. আচ্ছা, বলেন তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা মূলত কিসের জন্য কাজ করে? কোথায় ইউজ করা হয়? জেনারেটরের ক্ষেত্রে না ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে? ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে। সো একটা পয়েন্ট সবাই খাতায় নোট করে রাখেন, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইজ ইউজড ফর ইলেকট্রিক মোটরস। আমি কিন্তু কিছুক্ষণ পরে আপনাদেরকে কোয়েশ্চেনগুলো আবার করব। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল is used for electric motors on the other hand, Fleming's right-hand rule is used for electric generators
বোঝা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ বেসিক্যালি হচ্ছে আপনাদেরকে ফুল সেমিস্টারে এগুলো দিয়ে ডিল করতে হবে ইলেকট্রিক মোটর, ইলেকট্রিক জেনারেটর সম্পর্কে। সো আপনাদের এই কনসেপ্টটা কাজে লাগবে যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যেটা ছিল কোন দিকের কোন ডিরেকশন আশা করি সবার খেয়াল আছে, এটা কেন ইউজ করা হয়, ইজ ইউজড ফর ইলেকট্রিক মোটরস, আর ফ্লেমিং রাইট হ্যান্ড রুলটা ইউজ করা হয় ইলেকট্রিক জেনারেটরের ক্ষেত্রে। আচ্ছা, এখন বলেন তো ফ্লেমিং লেফট হ্যান্ড রুল যেটা ছিল এখানে হচ্ছে আপনাদের যে মিডল ফিঙ্গারটা ওইটাকে কি ইন্ডিকেট করে? ম্যাগনেটিক ফিল্ড। আর শিওর No current. কারেন্ট, ভেরি গুড। তাহলে নেক্সট আরেকটা পয়েন্ট নোট করেন, এটাও খুব ইম্পর্টেন্ট। আমি এখন আজকের ক্লাসে যা যা বলবো সবগুলাই হচ্ছে আপনাদের এই ফুল সেমিস্টারে কাজে লাগবে। The middle finger represents the direction of the current. প্রথমে হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের কথা আমি বলছি, ঠিক আছে? লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে the middle finger represents the direction of the current আর ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রে the middle finger represents the direction of the induced current আচ্ছা আমার একটা কোশ্চেন আছে যারা লাস্ট ক্লাসটা করেছিলেন তাদের কাছে, বলেন তো এই যে ফ্লেমিংস লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড দুইটা রুল ইউজ করা হয়, রাইট হ্যান্ডটা না হয় পড়ানো হয় নাই, লেফট হ্যান্ড রুলটার মেইন পারপাস কি, কেন আমরা এটাকে ইউজ করতে গেলাম? ওই যে আপনাদেরকে যে অ্যানিমেটেড ভিডিওটা দেখানো হয়েছিল না, ওইটার মধ্যে এটার অ্যানসারটা আছে। তো হোয়াট আর দ্য পারপাস অফ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল? একটু বুঝে শুনে অ্যানসার দেন তো। কারেন্টের কথা যারা বলছেন তারা আর অ্যানসার করেন না, কারেন্ট বাদে যদি কারো কিছু মনে হয় সে একটু বলেন। ম্যাগনেটিক ফিল্ডে মানে ফোর্স টাইপের ওয়ার্ড কি কেউ ইউজ করেছে আপনি? আর the purpose of this rule is used for finding the direction of magnetic force. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোনটার কি পারপাস, লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুল এতগুলো যে আমরা নিয়ম করছি কেন করছি, ঠিক না? সবকিছুরই একটা উদ্দেশ্য থাকে। সো থার্ড পয়েন্টে লিখেন Fleming's left hand rule is used for, অথবা এভাবে লিখতে পারেন the purpose of Fleming's left hand rule is used for finding the direction of the magnetic force acting in an electric motor আর রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রে তাহলে কি হবে? The purpose of this rule The purpose of Fleming's left-hand rule is used for finding the direction of the magnetic force acting in an electric motor. এটা একটু আলাদা করে রাখেন। The direction of the magnetic force acting in an electric motor.
লেখা হচ্ছে সবার? নেক্সট পয়েন্টে লিখেন the purpose of this rule, এটা আমি রাইট হ্যান্ড রুলের কথা বলছি। The purpose of this rule is used for finding the direction of the induced current in an electric generator তাহলে এখানে আন্ডারলাইন করবেন হচ্ছে used for finding the direction of the induced current in an electric generator। সবাই লেখার সাথে সাথে একবার করে একটু পড়েন, ক্লাসে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড রুলটা কেন ইউজ করা হয়? ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা আমাদের জানার জন্য, রাইট? আর রাইট হ্যান্ড রুলের পারপাসটা কি? ফর ফাইন্ডিং দ্য ডিরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট অফ অ্যান ইলেকট্রিক জেনারেটর। এটা হচ্ছে ইলেকট্রিক জেনারেটরের ক্ষেত্রে। আর লেফট হ্যান্ড রুলটা কিসের জন্য? ইলেকট্রিক মোটরের জন্য। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ইনডিউসড কারেন্টে কি? ওকে, একজনের আছে। আর বাকিরা বলেন তো, what is the basic difference between current and induced current? আমি একদম শুরুতেই যখন হচ্ছে আপনাদেরকে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুলের সেকেন্ড পার্থক্যটা বললাম, তখন হচ্ছে লেফট হ্যান্ড রুলের পার্থক্যটা ছিল যেটা মিডল ফিঙ্গার রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, আর রাইট হ্যান্ড রুলেরটা ছিল যেটা মিডল ফিঙ্গার রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট। So what is the basic difference between current and induced current? ইনডিউসড কারেন্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে কারেন্ট উৎপন্ন হয়। Very good. আর কারেন্টটা এটা তোমার ইলেকট্রনের ফ্লোটা, the flow of electrons। আচ্ছা, তাহলে এখানে যেহেতু অনেকেই জানেন না, আমি একটু লিখে দিচ্ছি, সবাই খাতায় এটা নোট করে রাখেন। অনেক সময় কিন্তু আপনাদেরকে এই কোয়েশ্চেনটা করা হতে পারে ভাইভাতে, যে what is the basic difference between current and induced current? এখানে হচ্ছে বইয়ের ল্যাঙ্গুয়েজে লেখা আছে, বাট আপনাদের মেইন কনসেপ্টটা জানা দরকার। So basically current describes the flow of charge carriers through any conductor. এটা আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম, রাইট? আর induced current এর ক্ষেত্রে কি হবে তাহলে? Induced current describes the movement of charge carriers in a conductor due to the presence of changing magnetic field. এইটা
ইম্পর্টেন্ট যে ডিউ টু দ্য প্রেজেন্স অফ আ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। যখন আপনি কারেন্টের কথা বলছেন তখন কি এগুলোর কোনো দরকার ছিল যে ডিউ টু দ্য প্রেজেন্স অফ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড? ছিল না। বাট যখনই আপনি ইনডিউসড কারেন্ট টার্মটাকে ইউজ করবেন তখনই হচ্ছে আপনাকে এইটুকু অংশ মাথায় অবশ্যই রাখতে হবে। সো যদি বেসিক ডিফারেন্স বলা হয় তাহলে আপনি এরকম ভাবে বলতে পারেন যে দ্য ফ্লো অফ রেট অফ চেঞ্জ অফ ফ্লো বাই টাইপেরও বলা যায়, অথবা আপনি সরাসরি চার্জ ক্যারিয়ার্স থ্রু এনি কন্ডাক্টর এরকম ভাবেও বলতে পারেন। বাট ইনডিউসড কারেন্টের ক্ষেত্রে এই কয়েকটা টার্ম ইউজ করাটা ম্যান্ডেটরি। হয়েছে লেখা? লাস্টের দিকে সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা আপনি একদম শেষে বসেছেন কেন? হ্যাঁ, গরম লাগে? ওইখানে কি এসি আছে? এসি তো সামনেও আছে। কাজ করে না ওটা? এই জন্য এই অবস্থা। এগুলো নোট করেন, আমি কিন্তু কিছুক্ষণ পরে এই টপিক পড়ানো শেষ হয়ে গেলে আপনাদেরকে একটা এক্সাম নিব, ঠিক আছে? এক্সামে সব কোয়েশ্চেনই পাবেন। তো একদম মুখস্থ লিখতে হবে না, কনসেপ্ট বুঝে রাখেন যে কারেন্ট ডেসক্রাইবস দ্য ফ্লো অফ চার্জ ক্যারিয়ার্স থ্রু এনি কন্ডাক্টর, আর ইনডিউসড কারেন্ট ডেসক্রাইবস দ্য মুভমেন্ট অফ চার্জ ক্যারিয়ার্স ইন আ কন্ডাক্টর ডিউ টু দ্য প্রেজেন্স অফ আ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এতক্ষণ যা পড়ালাম ওটার যদি একটা সামারি করি, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড রুলস সম্পর্কে জানলাম। জানার পরে এদের মধ্যে হচ্ছে কি ধরনের পার্থক্য আছে, কেন আমরা কোনটাকে ইউজ করি, এগুলো একটা সামারাইজ করা হলো, রাইট? তো ফার্স্টে কি ছিল, লেফট হ্যান্ড রুলটা ইউজ করা হয় কোথায়? ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে। আর রাইট হ্যান্ড রুলটা কোথায় ইউজ করা হয়? জেনারেটরের ক্ষেত্রে। দেখেন এখানে দেখানোই আছে। লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে আপনাদের যে মিডল ফিঙ্গারটা আছে এটা কি মানে কি ইন্ডিকেট করছে? ডিরেকশন অফ কারেন্ট। আর রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রে মিডল ফিঙ্গারটা রিপ্রেজেন্ট করে ইনডিউসড কারেন্ট। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কারেন্ট এন্ড ইনডিউসড কারেন্ট? এটা অলরেডি আমরা ডিসকাস করেছি, তাই না? আর আরেকটা হলো মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট এটা যে হোয়াট ইজ দ্য পারপাস, কেন আমরা এটাকে ব্যবহার করে থাকি। তাহলে হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের পারপাস কি ছিল? Direction of the magnetic force. Right hand rule induced current. Fine. And a magnetic field. It can be used to determine the direction of current in a generator's windings. When a conductor such as a wire আচ্ছা আপনারা এই ছবিটা একটু এঁকে রাখেন, এরকম আঙ্গুল না দিয়ে সরাসরি সমান মানে দাগ দিয়ে দিয়েও আঁকতে পারেন। একদম সিম্পল ওয়েতে এভাবে এঁকে রাখেন। এই সাইডেরটা হচ্ছে মোশন, মানে ম্যাগনেটিক ফিল্ড, আর এদিকে হচ্ছে ইনডিউসড কারেন্ট। হয়েছে সবার? attached to a circuit moves through a magnetic field, an electric current is induced in the wire due to Faraday's law of induction. The current in the wire can have two possible directions. Fleming's right-hand rule gives which direction the current flows. The right hand is held with the thumb, first finger and second finger mutually perpendicular to each other at right angles. The thumb is pointed in the direction of the motion of the conductor relative to the magnetic field. The first finger is pointed in the direction of the magnetic field, north to south.
Then the second finger represents the direction of the induced or generated current within the conductor from the terminal with lower electric potential to the terminal with higher electric potential, as in a voltage source. The bolded letters in the directions above give a mnemonic way to remember the order. Another mnemonic for remembering the rule is the initials of FBI, standing for force or otherwise motion, B the symbol for the magnetic field, and I the symbol for current. The subsequent letters correspond to আচ্ছা আপাতত আর লাগবে না, যতটুকু আছে ঠিক আছে। মেইন হচ্ছে আপনাদের একটা কথা বলি, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে প্রত্যেকটা কি একটা একটার সাথে পারপেন্ডিকুলার ছিল না, আর রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রে বেসিক ডিফারেন্সটা কোথায় বলেন তো? ইউজ কারেন্ট এখানে হচ্ছে আপনাদের মোশন আর ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে এটা হলো পারপেন্ডিকুলার, রাইট? কিন্তু ইনডিউসড কারেন্টের সাথে কি কোনোটা পারপেন্ডিকুলারই আছে? নাই। তাহলে হচ্ছে আপনাদের যখন এটাকে আপনি মানে কোথাও বসাবেন বা যখন হলো এই যে মোটর বা জেনারেটরের কনসেপ্ট এখানে ইউজ করতে হবে, যখন ইউজ করবেন তখন এই ডিরেকশনগুলো মাথায় রাখবেন যে আমরা যখনই হচ্ছে এই রাইট হ্যান্ড রুলটাকে ইউজ করব তখন কিন্তু সবগুলো আমার পারপেন্ডিকুলার না, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সো এটা একটু নোট করে রাখেন। Fleming's right-hand rule gives the right hand is held with thumb, index finger and middle finger. এবার হচ্ছে সবাই খাতার একটা এক্সট্রা পেজ নেন তো, নতুন একটা পেজ বের করেন যেটা হচ্ছে আমাকে দিয়ে দিতে পারবেন। তার আগে বলেন এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন? ম্যাম রাইট হ্যান্ডে কোন দুইটা পারপেন্ডিকুলার থাকবে? মোশন আর ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে এটা ধরেন এখানে যদি আমরা এক্স অ্যাক্সিস কনসিডার করি, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এদিকে হচ্ছে আমার জেড অ্যাক্সিস ধরবো না, ঠিক আছে? তাহলে নরমালি হচ্ছে আমরা এক্স ওয়াই কিভাবে করি, এদিকেরটা থাকে এক্স, এই সাইডেরটা ওয়াই, আর যদি এদিক দিয়ে কোনোটা আসে এটাকে আমরা জেড বলি, তাই না? কিন্তু এই জায়গার ক্ষেত্রে আপনারা যদি এটাকে এক্স ওয়াই জেড কনসিডার করেন তাহলে এই দুইটা যে ফিল্ড আছে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড আর মোশন এরা পরস্পর পারপেন্ডিকুলারই থাকবে। এগুলোকে আপনাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে। ধরেন হচ্ছে ডিরেকশন বলে দিল যে এক্স এর দিকে মোশন আছে, ওয়াই এর দিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে হচ্ছে আমার ইনডিউসড কারেন্টটা কোন সাইডে যাবে, সেটা কি পজিটিভ জেড এর দিকে যাবে না নেগেটিভ জেড এর দিকে যাবে, এই টাইপের কোশ্চেনগুলো আপনারা এমসিকিউ তে ফেস করবেন। লেফট হ্যান্ডেরই ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্টের যেটা হচ্ছে পারপেন্ডিকুলার, কোনটা? লেফট হ্যান্ডে লেফট হ্যান্ডে সবগুলা তিনটাই হচ্ছে পারপেন্ডিকুলারই থাকে, একটা একটার সাথে 90 ডিগ্রি করে থাকে। তাহলে মানে সেম লাইট যা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড পিকচার তো মানে দেখতে সেম। Some দেখেন এটার হচ্ছে বেসিক কনসেপ্টটা যেটা বোঝানোর ট্রাই করছি, আপনি যদি মানে এই দুইটার সাথে কম্পারিজন করেন তাহলে কিন্তু এর হাতটা যখন আপনি এরকম ভাবে নিচের দিকে রাখছেন তখন কিন্তু সবাই পারপেন্ডিকুলারই থাকতেছে,
ঠিক আছে? আমরা যখন এই যে লেফট হ্যান্ডের ক্ষেত্রে দেখলাম এই আঙ্গুলটাকে কিন্তু মেইনলি হচ্ছে আপনার এভাবে রাখা হয় না, এমনি রাখা হয়। এভাবে রাখলে কি এরা পরস্পর আবার 90 ডিগ্রিতে চলে আসতেছে, এর সাথেও এটা 90 ডিগ্রি। সো আপনার রাইট হ্যান্ডের ক্ষেত্রেও যখন হচ্ছে আপনি এভাবে জিনিসটাকে প্লেস করছেন, যদি এটাকে আমরা একটু ঘুরাই নেই তখন কিন্তু পরস্পর দুটো আবার 90তেই থাকছে। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এই পিকচারটাকে ডেসক্রাইব করছিলাম, মেইন মেকানিজমে কিন্তু এখনো যাই নাই। বুঝছেন? যখন মেইন মেকানিজমে যাবেন তখন হচ্ছে এই তিনটাকে ওই যে লেফট হ্যান্ডের মতো পরস্পর পারপেন্ডিকুলারই দেখতে পাবেন। দুইটার মধ্যে কনসেপ্টটাকে বুঝতে পেরেছেন? আর কোয়েশ্চেনটা যে আমাদের হচ্ছে লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড যখন আমরা করছি তখন তো আমাদের পজিশনিংগুলো সেমই থাকতেছে। যেমন এটার ক্ষেত্রে দেখেন এই পজিশন দেখে কি একে 90 ডিগ্রি মনে হচ্ছে? তা কিন্তু হচ্ছে না। বাট অ্যাকচুয়াল যে কনসেপ্টটা আমরা ভিডিওতেও দেখেছিলাম যে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হচ্ছে তখন কি এদের পরস্পর পজিশনিংগুলো 90 তে চলে আসছিল না? কারণ এই ডিরেকশনটা হচ্ছে আপনার এরকম নিচের দিকে চলে আসে, তখন এই আঙ্গুলের সাথে এটা হচ্ছে 90 ডিগ্রি। সো রাইট হ্যান্ডের ক্ষেত্রেও আমাদের সেমই কনসেপ্ট, যে দেখতে হচ্ছে 90 ডিগ্রি মনে হবে না, কিন্তু অ্যাকচুয়ালি হলো যখন আমরা এটাকে মানে ফিল্ডের মধ্যে রাখবো তখন এই প্রত্যেকটাই একটা একটার সাথে 90 ডিগ্রিতেই থাকে। সো মিউচুয়ালি যদি আমরা চিন্তা করি, মিউচুয়ালি হচ্ছে আমাদের এই থাম্ব, ইনডেক্স ফিঙ্গার এন্ড মিডল ফিঙ্গার সবগুলাই পারপেন্ডিকুলার। বোঝা গেল কনসেপ্টটা? আমি জাস্ট এই ছবি দেখে মানে বোঝাচ্ছিলাম যে এটা এখানে 90 এ থাকছে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনার থাকবে সবগুলাই। লেফটে তোমার সবগুলো পারপেন্ডিকুলার, সবগুলাই পারপেন্ডিকুলার, রাইটেও পারপেন্ডিকুলার, কিন্তু ছবি যখন আঁকবেন তখন হচ্ছে এরকম ভাবে এইখানে দাগ দিয়ে দিবেন না, ঠিক আছে? ওটা তো মানে থার্ড 3D এজন্য। হ্যাঁ। এবার ক্লিয়ার? এটা লোর ভিতরটা আজকে ক্লাস শেষ হয়ে যাবে, আপনাদেরকে আমি বলে দিয়েছি। এটা তুলতে হবে। হ্যাঁ
যে পেজটা দিয়েছিল এখানে এগুলো আগে একটু লিখে দেন। কেউ কারোর সাথে কথা বলবেন না, নিজেদের মতো করে যতটুকু বুঝেছেন ওইটুকুই লিখে দিবেন। এখানে তো সিম্পল তিনটা কোশ্চেন দেওয়া আছে। নাম্বার 1, Fleming's right hand rule used to determine একটা গ্যাপ দেওয়া experienced by a dash conductor in a magnetic field. Number 2, point your right thumb in the direction of dash. Right thumb টা right hand rule এর ক্ষেত্রে right thumb টাকে আমরা কোন ডিরেকশনে ইউজ করি বা কেন করা হয় এটা জাস্ট লিখে দিবেন। আর নাম্বার 3 হচ্ছে write down the difference between Fleming's left hand rule and right hand rule. সিম্পলি হচ্ছে আজকে যা ক্লাসে পড়ানো হয়েছে অতটুকুই। লেফট হ্যান্ডের আমি কিছু এখানে আনি না, যেহেতু অলরেডি ক্লাস করেন নাই। হ্যাঁ, ডিফারেন্স তিনটাই দেন যেটা আমি আজকে ক্লাসে পড়ালাম। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট 10 মিনিটস এর মধ্যে লিখে আমাকে সাবমিট করেন। এটা এই জন্যই লিখতে দিলাম যে ক্লাসে আপনারা কতটুকু পড়া বোঝেন এটা জানার জন্য। ঠিক আছে, অন্য কিছু জাজ করা না, সুতরাং কথা বলবেন না। কথা বললে মনে হবে যে সবাই একেবারে 100% বুঝে গেছেন, বাট অ্যাকচুয়ালি তো তা না। কোনো লেখা না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। Experienced by a dash conductor. একদম স্পেসিফিক টার্মগুলো লিখবেন। শুধু ড্যাশ করে লিখবো নাকি পুরোটা? লাইনটা তুলে দেন, কারণ কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এখানে ওপেন হচ্ছে না। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে ডিফারেন্স, মনে হয় লাস্টের দিকে নাম দেখা যেতে পারে। ডিফারেন্স বিটুইন ফ্লেমিংস লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড রুল। তার আগেরটা দেওয়া হচ্ছে পয়েন্ট ইউর রাইট থাম্ব ইন দ্য ডিরেকশন অফ একটা গ্যাপ দেওয়া।
বাংলা ইংলিশ মিলার যেটা হচ্ছে স্যারকে টেক্সট করছেন, স্যার টোটালি আপনার গ্রেড দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি ক্লিয়ারলি লিখেন যে হচ্ছে আপনাকে বলা হয়েছে যে ওইটাতে আই আছে, তো আপনি যদি মিস ফাইনাল দিয়ে থাকেন তাহলে হচ্ছে স্যারের সাথে কন্ট্যাক্ট করেন, আর যদি মিস ফাইনাল দিয়ে না থাকে তাহলে হচ্ছে আপনাকে সেট বি পরীক্ষা দিতে হবে। সবার লেখা শেষ? ওকে, লাস্টের দিকে হচ্ছে সামনের দিকে পাস করেন। এবার নিজেরাই বলেন তো কেমন লিখতে পারলেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার আচ্ছা, ফার্স্ট কোশ্চেনের অ্যানসার কি হবে? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ইউজড টু ডিটারমাইন, তারপরে ডিটারমাইন দ্য direction of the force experienced by a current carrying conductor in a magnetic field. হয়েছে সবার? Direction of the force. Direction of the force experienced by a current carrying conductor in a magnetic field. Direction of the induced current. যদি হচ্ছে কেউ ডিরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট দেন তাহলে হলো এখানে লাইনটা কি থাকতে বলেন তো? The Fleming's right hand rule used to determine the induced current. পার্থক্য থেকে থার্ড পয়েন্টটা কি ছিল? Determine the direction of induced current. এখানে purpose ছিল to find the direction of induced current. Used to find the direction of the induced current in the electric generator. ওইটা সরাসরি লেখা ছিল কি লাস্টে? ইলেকট্রিক জেনারেটরের ক্ষেত্রে। আর এখানে আপনার গ্যাপ আছে হচ্ছে দুইটা যদি থাকে তখন আপনার ডিরেকশন অফ দ্য ফোর্স আনতে হবে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আনতে হবে। যদি হলো আপনাকে আমি সরাসরি এই জেনারেটরের ওই কনসেপ্টটা দিতাম তখন ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা লিখে দিলেই হয়ে যেত। বুঝতে পেরেছেন? আপনাদের ওই থার্ড যে পয়েন্টটা ছিল পার্থক্যের ওইটা একটু বের করেন। ওইখানে বলা ছিল হচ্ছে the purpose of this rule is used for finding the direction of the induced current in an electric generator. একদম স্ট্রেট ফরওয়ার্ড, কোথাও আমরা জাস্ট ইউজ করছি। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার দুইটা সম্পর্কেই বলা আছে যে Fleming's right hand rule used to determine the direction of the force experienced by a current carrying conductor in a magnetic field. বুঝা গেল? আচ্ছা, নেক্সট নাম্বার 2 টা কি লিখেছেন? এটা তো সহজ। আর লাস্ট একটা ডিফারেন্স বিটুইন Fleming's left hand and right hand rule. Motor generator determination of electric. একদম ফার্স্টে হচ্ছে Fleming's left hand rule is used for electric motor, right hand rule is used for electric generator. তারপরে হচ্ছে মিডল ফিঙ্গারের কোনটাকে রিপ্রেজেন্ট করে আরেকটা তো যে মাত্র এটা পারপাস অফ লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড রুল বলতে আমি। তো সবার কি মোটামুটি ঠিক আছে? মোটামুটি একটা বলেছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে কয়জনের আইডিয়া আছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কারোরই নাই? আচ্ছা, এখন আপনাদেরকে যে অ্যানিমেটেড ভিডিওটা দেখাবো এটা পুরোপুরি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের বেসিক নিয়ে। ওকে, এখানে আপনার হচ্ছে ডিরেকশন বা আমরা যদি রোটেট করে দিই আফটার রোটেশন কি ধরনের কনসেপ্ট হতে পারে একদম A to Z হচ্ছে এলাবোরেটলি ডিসকাস করা থাকবে। যেমন হলো আমরা যখন এই ফিল্ডের মধ্যে একটা ম্যাগনেটিক বার যখন প্রবেশ করাবো, নর্থ টু সাউথে দিলে প্রবেশ করালে কি ধরনের আউটপুট আসবে বা সাউথ টু নর্থে দিলে কি ধরনের আউটপুট পাবেন,
অথবা হচ্ছে আমরা যদি কন্টিনিউয়াসলি এই মোটর পার্টটাকে এখানে প্রবেশ করা আবার বের করি তাহলে হচ্ছে কি ধরনের আউটপুট আসবে প্রত্যেকটা জিনিস একদম ফার্স্ট থেকে স্টেপ বাই স্টেপ দেখানো আছে ঠিক আছে তো সবাই এই কার্টুন মনে করে খুশি খুশি বলে দেখেন ঠিক আছে কিন্তু মেইন যে পয়েন্টগুলো পাবেন ওই পয়েন্টগুলো আপনাদেরকে নোট করতে হবে ওকে আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে যে যদি হচ্ছে আপনার এরকম ভাবে কারেন্ট ফ্লো করার ফলে কম্পাসটা হচ্ছে আপনার রিফ্লেক্ট মানে ইয়ে করে তখন মুভমেন্ট করে এটা কি ইন্ডিকেট করে তাহলে এই পয়েন্টগুলো নোট করেন This proves that electric current produces a magnetic field. এই পয়েন্ট আকারে জিনিসগুলো লিখে রাখেন কারণ কি কম্পাস যেটা ছিল এটা আমাদের রোটেট করছে মানে একটা পজিশনে ছিল আরেকটা পজিশনে চলে যাচ্ছে It proves that এই পুরো সিচুয়েশনটা প্রুভ করতে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের এটা কম্পাস টাইপের কম্পাস এরকম ভাবে আপনার হয়েছে এই কোশ্চেনটাও লিখে যে ইলেকট্রিক কারেন্টের থেকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড পসিবল ছিল তাই না এখন যদি আমরা উল্টা করি যে ম্যাগনেট টু ইলেকট্রিক কারেন্ট এই সিনারিওটা কি পসিবল না সো এভাবে ইলেকট্রিক কারেন্ট টু ম্যাগনেটিক ফিল্ড আর এটা লিখে হচ্ছে ম্যাগনেট থেকে ইলেকট্রিক কারেন্ট এই যেটা শিখে আসলো এটা কোন এক্সপেরিমেন্টটা ছিল ইলেকট্রিক কারেন্টের থেকে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপেরিমেন্ট তাই না আর আস্তে আস্তে এটা চিন্তা করছো এটা কি জাস্ট হচ্ছে উল্টাটা ম্যাগনেট থেকে ইলেকট্রিক কারেন্টটা আমরা
ম্যাগনেট বারটাকে কয়েলের এখানে নিয়ে রেখে দেই তাহলে হচ্ছে নিডল ইজ নট ডিফ্লেক্টিং, মানে গ্যালভানোমিটারের যে নিডলটা আছে এটা কোনো ডিফ্লেকশন দিচ্ছে না। তাহলে এর অর্থ কি? দ্যাট মিন্স নো কারেন্ট ইজ বিং ইনডিউসড। আমরা কি করেছিলাম প্রথমে? জাস্ট হচ্ছে ম্যাগনেটটাকে নিয়ে কয়েলের উপরে ধরে রাখছিলাম। কোনো মুভমেন্ট আছে এখানে? কোনো মুভমেন্ট নাই। যদি মুভমেন্ট না থাকে তাহলে হচ্ছে কোনো ডিফ্লেকশন পাওয়া যাবে না। এই পয়েন্টগুলো একটু নোট করেন। যে গ্যালভানোমিটারের এখানে আমরা কোনো ডিফ্লেকশন পাচ্ছি না। কখন পাচ্ছি না? যখন হচ্ছে ম্যাগনেটটাকে কয়েলের উপর আমরা স্থাপন করেছি, কোনো মুভমেন্ট করাই নাই। সো নিডল ইজ নট ডিফ্লেক্টিং, দ্যাট মিন্স নো কারেন্ট ইজ বিং ইনডিউসড। Next point, motion of the magnet is causing the needle to deflect. যখনই হচ্ছে আমরা এটাকে মোশনে নিচ্ছি, অর্থাৎ হলো এটাকে আমরা চেঞ্জ করছি এর পজিশনটা, তখন কি হবে? নিডলের যে ডিফ্লেকশনটা আছে এটা আমরা দেখতে পারবো। So motion of the magnet is causing the needle to deflect. আর একটা জিনিস খেয়াল রাখবেন এই ভিডিওগুলোর ক্ষেত্রে, যখন আপনার হচ্ছে নর্থ টু সাউথ পোলে ম্যাগনেটটাকে প্রবেশ করানো হলো তখন ডিফ্লেকশনটা কোন সাইডে দিচ্ছে, যখন আপনি সাউথ টু নর্থে ম্যাগনেটটাকে প্রবেশ করাবেন তখন ডিফ্লেকশন কোন সাইডে দিল, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্ট অফ অল এখানে প্রথমে কি করেছিল? নর্থ টু সাউথে, রাইট? তাহলে এখান থেকে আরেকবার একটু দেখেন। এবার ম্যাগনেটটাকে ফিক্স করবে আর কয়েলটাকে মুভ করাবে। Current is induced in the coil due to relative motion between magnet and coil. এখন আপনি ম্যাগনেটটাকে ফিক্সড রেখে কয়েল মুভ করতে পারেন অথবা কয়েলটাকে ফিক্সড রেখে ম্যাগনেটটাকেও মুভ করতে পারেন, বাট মুভমেন্টটা এখানে ইম্পর্টেন্ট। যদি আপনি এটাকে স্টেবল কন্ডিশনে রাখেন তাহলে এখানে কোনো কারেন্ট ইনডিউসড হবে না। So current is induced in the coil due to relative motion between the magnet and coil. দেখা হচ্ছে সবার? রিলেটিভ মোশন, ম্যাগনেট কয়েল, এগুলো মার্ক করে রাখবেন। Next point, when I moved the magnet tower needle deflected in opposite position. That means হচ্ছে যখন ফার্স্টে আপনাকে ওই ম্যাগনেটটাকে কয়েলের মাঝে রাখছিল তখন যেদিকে রিফ্লেকশন দিচ্ছিল, যখন এই ম্যাগনেটটাকে বের করে নিচ্ছে তখন কি হয়? অপোজিট দিকে রিফ্লেকশন দিচ্ছে, রাইট? সো আমার মুভমেন্টের কারণে রিফ্লেকশনটা হচ্ছে, কিন্তু ডিরেকশনগুলো টাইম টু টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আপনি প্রবেশ করাচ্ছেন তখন এক সাইডে রিফ্লেকশন, যখন আপনি বের করে নিচ্ছেন তখন হচ্ছে জাস্ট অপোজিটে। তাহলে when I moved the magnet away, needle deflected in opposite direction. এই পয়েন্টগুলো একটু স্টার মার্ক দিয়ে লিখতে থাকেন। যখন আমরা প্রবেশ করাচ্ছিলাম তখন গ্যালভানোমিটারে কোন সাইডে রিফ্লেকশন দিচ্ছিল? রাইট সাইডে, তাই না? যখন আমরা বের করে নিচ্ছি তখন হচ্ছে লেফট সাইডে রিফ্লেকশন দিচ্ছে। এগুলো একটু মাথায় রাখেন।
the current is now being induced in the opposite direction. তো দুই ক্ষেত্রেই আমার কারেন্ট ইনডিউসড হবে। প্রথমে যে সাইডে ডিরেকশনটা ছিল ঠিক তার অপোজিট ডিরেকশনে হচ্ছে এখন আমাদের কারেন্টটা ইনডিউসড হবে। দ্যাট মিন্স দ্য কারেন্ট ইজ নাও বিং ইনডিউসড ইন দ্য অপোজিট ডিরেকশন। তাহলে আমি এতটুকুকে যদি সামারি করি, তো প্রথমে কি করা হলো, একটা ম্যাগনেটকে হচ্ছে আপনার কয়েলের উপরে নিচে রাখা হলো। যদি কোনো মুভমেন্ট না থাকে এখানে কোনো কারেন্ট ইনডিউসড হবে না। যখনই আমরা মুভ করতে থাকলাম তখনই হচ্ছে কারেন্ট ইনডিউসড করা শুরু হলো। সো যে কোনো একটাকে ফিক্সড রেখে আরেকটাকে মুভ করলেই আপনার কারেন্টটা ইনডিউসড হবে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কয়েল যেটা ছিল ওইটাকে স্টেবল কন্ডিশনে রেখে ম্যাগনেটটাকে মুভ করিয়েছিলাম। পরের বার ম্যাগনেটটাকে স্টেবল কন্ডিশনে রেখে কয়েলটাকে মুভ করালাম। তো দুই ক্ষেত্রেই দেখা গেছে যে কারেন্টটা ইনডিউসড হয়। এখন যখন আপনি ম্যাগনেটটাকে কয়েলের ভিতরে দিবেন, যে ডিরেকশনে পাওয়া যাবে যখন বের করে নেবেন তখন তার অপোজিট ডিরেকশনে কারেন্টটা ইনডিউসড হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে। এবার রিভার্স করবে, ম্যাগনেটের যে পোলটা আছে ওটাকে রিভার্স লিখবে। এখন একটা জিনিস খেয়াল করেন, প্রথমবার নর্থ টু সাউথে দিলে যে ধরনের ডিরেকশন থাকছিল, গ্যালভানোমিটারে এটা হচ্ছে যখন এন্টার করে তখন এই সাইডে, যখন বের করা হচ্ছে তখন লেফটে। আর এখন যখনই ম্যাগনেটটাকে আমরা উল্টায় নিলাম, রিভার্সে করলাম, তখন কি হচ্ছে ডিফ্লেকশনটাও আপনার অপোজিট হয়ে যাবে। আগে যে সিনারিওটা ছিল ঠিক তার অপোজিটটা এখন পাবেন। The deflection reversed when the pole was reversed. Most important part, the deflection reversed when the pole was reversed. এটার সামারি আপনারা নিজেরাও পারবেন। দেখেন আমরা প্রথমে কি করলাম, নর্থ পোল গোয়িং ইনসাইড দ্য কয়েল, ডিফ্লেকশন কোথায় ছিল, টুয়ার্ডস রাইট, রাইট। আর যখন হচ্ছে নর্থ পোলটাকে আমরা আউটসাইডে নিয়ে যাচ্ছিলাম, ডিফ্লেকশন কোন দিকে ছিল, লেফট সাইডে। একই ভাবে যদি সাউথ পোল ইনসাইড দ্য কয়েল হয়, ডিফ্লেকশন কোন দিকে হবে, ডিফ্লেকশন টুয়ার্ডস লেফট। আর যখন বের করে নেবেন তখন ডিফ্লেকশন টুয়ার্ডস রাইট। ভেরি গুড, তাহলে এটারই সামারি করা আছে। এটা লিখে রাখুন সবাই। সিম্পলি হচ্ছে এরকম ভাবে গ্যালভানোমিটারের এই পোরশনটা লিখবেন, ছবি আঁকার দরকার নাই। গ্যালভানোমিটার আর এই সাইডে কয়েল লিখবেন বা কয়েলের একটা ছবি আঁকে দিয়ে হচ্ছে যে ম্যাগনেটের ওটা তখন গোয়িং ইনসাইড কামিং আউট দিয়ে প্রত্যেকটা পয়েন্ট আকারে লিখে রাখেন। এটা কিন্তু আমি নেক্সট ক্লাসে যে কোনো 2-3 জনকে জিজ্ঞেস করব। ভিডিও আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, গত ক্লাসে এটা দিয়ে দিয়েছিলাম, তো আজকে এটা দিয়ে দিলাম। কি গেম খেলে না ছবি তুলে কি করে বলতেছেন? ছবি তোলা লাগবে না, আমি দিয়ে দিব গ্রুপে। খাতায় লিখে রাখেন, ওই ছবি পরবর্তীতে আর ওপেনও করবেন না আপনারা। এদিকে খাতায় লিখেন, একবারে প্র্যাকটিস হয়ে যাবে। কিছুই না, সিম্পলি হচ্ছে আমরা ওই যে ম্যাগনেট যেটা আছে ওটাকে কয়েলের মধ্যে কোন ডিরেকশনে প্রবেশ করাচ্ছি, মানে যখন হচ্ছে এটা থেকে বের করে নিয়েছি, আমি আউট অফ দ্য কয়েলের সিনারিওটা কি ধরেন 4টা দেওয়া আছে। লাস্টের দিকে সবাই কি বুঝতে পারলেন এ পর্যন্ত?
rate at which current is induced is more. মানে আপনি যখনই হচ্ছে ওই মুভমেন্টটাকে যত ফাস্টার করবেন কারেন্টটা তত বেশি হচ্ছে তৈরি হবে, ঠিক আছে? সো এটাও লিখে রাখেন একটা পয়েন্ট আকারে, এরকম জাস্ট অ্যারো দিয়ে দিয়ে লিখবেন যে ফার্স্টার মোশন, ফার্স্টার নিডল ডিফ্লেকশন, তারপর হচ্ছে রেট অ্যাট হুইচ কারেন্ট ইজ ইনডিউসড মোর। আপনাদের কি এরপরে আর কোনো ক্লাস আছে 9টা থেকে? ক্লাস শেষ হয় কয়টায়? 5টায়? এখন আপনারাও এই কনক্লুশনগুলো করতে পারবেন, তারপরে লিখে রাখেন conclusions of experiment. Firstly কি হয়েছিল? relative motion, current is induced due to the relative motion between magnet and coil, ঠিক আছে? Second হচ্ছে pole reversal, deflection reverse when the poles of the magnet are reversed, the direction, this direction of deflection shows the direction of flow of current. তাহলে প্রথমত হচ্ছে আমাদের রিলেটিভ মোশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ম্যাগনেটটাকে যদি আমরা স্টেবল কন্ডিশনে রাখি কোনো কারেন্ট ইনডিউসড হয় না। তো যখনই এটাকে আমরা একটা মোশনে নিয়ে গেলাম, মোশন বিটুইন ম্যাগনেট এন্ড কয়েল, ইন দ্যাট কেস হচ্ছে কারেন্টটা ইনডিউসড হয়, রাইট? সেকেন্ডলি পোলার রিভার্সাল, আর থার্ড হচ্ছে স্পিড। স্পিড যত আপনি বাড়াবেন তত কি হবে? কারেন্টটা ফার্স্ট পাবে। স্পিডের এটাও লিখে রাখেন যে যত হচ্ছে আপনি এটাকে মোশন বাড়াবেন বা ডিফ্লেকশনটাকে যত বাড়াবেন তত হচ্ছে আপনার কারেন্টের যে রেটটা, বেশি রেটে কারেন্ট ইনডিউস হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আপনাদেরকে কোর্সের টপিকটা একটু অফ টপিকে একটা কথা বলি। আমাদের মেকাট্রনিক্স ক্লাবের মেম্বার রিক্রুটমেন্ট স্টার্ট হয়েছে, ঠিক আছে? এটা আপনাদের একদম 10 ব্যাচ থেকে শুরু করে 15 ব্যাচ পর্যন্ত সবাই যারা যারা আছে সবাই এখানে মেম্বার হতে পারবেন। তো মেম্বারশিপ ফর্মটা কি সিনিয়ররা আপনাদের সাথে শেয়ার করেছে, সিনিয়র স্টুডেন্টরা? আচ্ছা, না করলে আমি গ্রুপে করে দিব, অসুবিধা নেই। গুগলের একটা লিংক দেওয়া আছে, ঠিক আছে? এখন তো গুগল লিংক আশা করি সবাই ফিল আপ করতে পারেন। তো ওইখানে যে আপনাদের নাম, আইডি, ব্যাচ, তারপর হচ্ছে কোন ডিপার্টমেন্ট, কোন সেমিস্টার, এই জিনিসগুলো দিয়ে ফিল আপ করতে হবে। আর মেম্বারশিপ রিক্রুটমেন্টের জন্য আমরা হচ্ছে একটা অল্প অ্যামাউন্ট রেখেছি, সেটা হলো 50 টাকা করে আপনাদেরকে জমা দিতে হবে। ওইটা আপনারা আইদার বিকাশে পে করতে পারেন অথবা ক্যাশ। মিতুলকে চিনেন 11 ব্যাচের? আপনাদের মিতুল ভাইকেও দিতে পারেন অথবা হচ্ছে আপনারা বিকাশেও পেমেন্ট করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আর আমি আশা করব হচ্ছে আপনাদের ট্রিপল ডিপার্টমেন্টের সব স্টুডেন্টই মেকাট্রনিক্স ক্লাবের মেম্বারটা থাকবেন, কারণ আমাদের কিন্তু ক্লাব আপাতত একটাই, ঠিক আছে? আইট্রিপলির সম্ভাবনা আছে, কিন্তু এটা এখন আমরা যেহেতু আইট্রিপলিটা ফর্ম হয় নাই, সুতরাং মেকাট্রনিক্স একটাই ক্লাব। ওই ক্লাবটা যেহেতু আপনাদের ইলেকট্রিক্যাল স্টুডেন্টের জন্যই, তো সবাই এখানে মেম্বার থাকবেন। আর শুধু মেম্বার হয়ে বসে থেকে লাভ নাই, ওইটার কিছু অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিসগুলোর সাথে আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে। যেমন লাস্টবার হচ্ছে প্রজেক্ট কম্পিটিশনে, অর্থাৎ প্রজেক্ট শোকেসিং 2 যখন হলো তখন কিন্তু ম্যাক্সিমাম কাজই স্টুডেন্টরা করেছিল, এটা আপনারা নিজেরাও দেখছেন, ঠিক আছে? তো ওই সময় আপনাদের সিনিয়ররা করেছে, পরবর্তীতে হয়তো আপনাদেরকে করতে হবে। তো এই যে এখন ক্লাস আছে কিনা এটা জিজ্ঞেস করার মেইন উদ্দেশ্যই ছিল হচ্ছে আমাদের এখন 3:45 থেকে একটা মিটিং ডাকা হচ্ছে। তো যারা এক্সিকিউটিভে আছে তারা সবাই এখানে থাকবেন। তো আপনাদের যদি ক্লাস না থাকতো আপনাদেরকেও আমি নিয়ে যেতাম। যেহেতু ক্লাস আছে আমি তো আর ক্লাস বাদ দিয়ে এগুলো করতে বলবো না কখনোই, সুতরাং ক্লাস করেন, অসুবিধা নাই। আর আমি লিঙ্কটা শেয়ার করার পর আশা করব যে আপনারা যারা রেগুলার ব্যাচের স্টুডেন্ট আছেন কেউই বাদ যাবেন না, ঠিক আছে?
ব্যাপার, এই যে 50 টাকাতে যে আপনাদেরকে হচ্ছে মেম্বারশিপ নিতে বলা হলো, এটার একটা উদ্দেশ্য আছে, কারণ আমরা হলো একটা প্রোগ্রাম করবো, ঠিক আছে? ওইখানে আপনাদেরকে একটা ব্যাচ দেওয়া হবে, ওই ব্যাচটা হচ্ছে প্রত্যেকটা মেম্বার যারা আছে তাদেরকে দেওয়া হবে। আর এক্সিকিউটিভদের আমাদের চিন্তা আছে যে এক্সিকিউটিভদের একটু ব্যাচ চেঞ্জ করার, বাট ওইটা আদৌ করা পসিবল হবে কিনা আই এম নট শিওর। তো মেম্বারশিপের এটা অবশ্যই সবাই ফর্ম ফিল আপ করেন, করার পরে ডিপার্টমেন্টাল যে প্রোগ্রামগুলো হয় ওগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার ট্রাই করেন। মানে এক্সিকিউটিভ কেউ বোঝাতে এক্সিকিউটিভ আর একটু বড় হলেই হবে, এখনো হচ্ছে সিনিয়রিটি আসে নাই, তো আপনারা একটু সিনিয়র লেভেলে যখন যাবেন তখন হতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস, ভালো একটা কোয়েশ্চেন করেছে যে এক্সিকিউটিভে কখন হওয়া যাবে না, কিভাবে হওয়া যাবে, কোয়েশ্চেনটা হওয়া উচিত ছিল। তো কিভাবে হবেন হচ্ছে যখন আপনারা এই যে কাজগুলো করবেন, এখন তো অ্যাজ আ ভলান্টিয়ার আপনারা কাজ করছেন, রাইট? তো এই ভলান্টিয়ারদের মধ্যে থেকে যারা হচ্ছে খুব অ্যাক্টিভলি কাজ করে তাদেরকে এক্সিকিউটিভে নেওয়া হয়। অনেক ভার্সিটিতে হচ্ছে আপনার রেজাল্টের বেসিসে নেওয়া হয়, ঠিক আছে? কিন্তু আমি হয়তো এই ভার্সিটিতে যতদিন এই ক্লাবের অ্যাডভাইজার থাকবো, আমি রেজাল্টের বেসিসে কোনো স্টুডেন্টকে এক্সিকিউটিভে পজিশন দেই না বা দিব না। আমি দিব হচ্ছে কে কত অ্যাক্টিভলি কাজ করছেন এটার উপর বেস করে। কারণ আপনার সিজিপিএ ধরেন 4 আউট অফ 4, আপনাকে নড়তে বললে আমার 2 সপ্তাহ সময় লাগে নড়তে, তাহলে আপনাকে দিয়ে আমার কাজ হবে না। কিংবা আপনি হচ্ছে সিজিপিএ 4 আউট অফ 4 কোনো প্রজেক্ট কম্পিটিশনে আপনি পার্টিসিপেট করেন না, ঠিক আছে, শুধু এই সারাদিন বই খাতা নিয়ে বসে থাকেন, তাহলেও আপনাকে দিয়ে আমার কাজ হবে না। সুতরাং আমি এমন মেম্বারদেরকেই হলো এক্সিকিউটিভে নেই যারা কিনা অ্যাক্টিভলি কাজ করে। আমার আগে হচ্ছে আপনাদের মাহবুব স্যার ছিলেন, স্যার ওইভাবে সিলেক্ট করতেন এক্সিকিউটিভটা, যে যারা হলো মানে আপনার রেগুলার বেসিসে কাজগুলো করছে, প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে, মানে প্রজেক্ট কম্পিটিশনে থাকে, তাদেরকে স্যার এক্সিকিউটিভে দেন। আমি ওই একই প্রসেস ফলো করছি। তো ইনশাআল্লাহ সমস্যা হবে না। আপনারা প্রথমে মেম্বার হন, ঠিক আছে? যারা এখনো মেম্বার হন নাই বা হয়েছিলেন, এবার নতুন করে ফর্ম করা হচ্ছে, তো মেম্বারশিপটা কমপ্লিট করেন, দেন গ্র্যাজুয়ালি সবই হবে। ঠিক আছে।